সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের আমার হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় কুমার দেব। নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও যারা জানো না বা চেনো না আমাকে, অনলাইন ক্লাস যারা করছো এই মুহূর্তে তাদের জন্য বলছি, আমি জয় কুমার দেব, প্রভাষক, হিসাব বিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমাদের রেওয়া মিলের উপর ক্লাস হবে। আমরা গত ক্লাসে দুটি ক্লাসে আমরা রেওয়া মিলের উপর আলোচনা করেছি। তার মধ্যে আমাদের প্রথম যে ক্লাসটি ছিল সেটি ছিল রেওয়া মিলের একেবারে প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা, এবং দ্বিতীয় ক্লাসে আমরা রেওয়া মিলের একটি উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা রেওয়া মিলের যে বেসিক ধারণাগুলো নিয়েছিলাম বা জেনেছিলাম সেটি আমরা প্রয়োগের একটা ব্যবস্থা করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা আয়োজন করেছিলাম। তো আমরা বলেছিলাম যে আমাদের পরবর্তী ক্লাসে আমাদের রেওয়া মিলের যে আরেকটি অংশ ভুল সংশোধনী, যে দাখিলা বা জাবেদা, সেই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। তো আজকে আমরা সেই আলোচনায় যাবার আগে অবশ্যই প্রথমত তোমাদের সাথে আমরা গত ক্লাসের ইম্পর্টেন্ট কিছু বিষয় অল্প সময় আলোচনা করে নেব, এবং আমরা যে শিখেছি লাস্ট ক্লাসগুলোতে সেটার একটা সামান্য প্রয়োগ আমরা একসাথে ঘটানোর চেষ্টা করব। এখানে আমরা দেখব যে গত ক্লাসে আমাদের যে বিষয়টা ছিল, যে একটা উদ্দীপক দেওয়া ছিল, সেই উদ্দীপকের উপর আমরা আমাদের যে ফর্মুলাটা ছিল রেওয়া মিল প্রস্তুতের, সেই ফর্মুলাটার আমরা এখানে একটা প্রয়োগ ঘটিয়েছিলাম। তো এখন আমরা সেই বিষয়টি আজকে আবার আরেকবার একটু দেখে নিব, একটু চোখ বুলিয়ে নেব। তোমরা এখানে চার্টে দেখতে পাচ্ছ আমরা গত ক্লাসে যে অঙ্কটি করেছিলাম, যে উদ্দীপকটি আমাদের এখানে ছিল, সেই উদ্দীপকটি এখানে দেওয়া আছে যে অভিক এন্টারপ্রাইজের 2019 সালের 31শে ডিসেম্বর খতিয়ান উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। অর্থাৎ এখানে অভিক এন্টারপ্রাইজের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের যে লেজার বা খতিয়ানের যে ব্যালেন্সগুলো, সেই ব্যালেন্সগুলো এখানে দেওয়া আছে। সেই ব্যালেন্সগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি রেওয়া মিল প্রস্তুত করতে হবে। তো আমরা এই ব্যালেন্সগুলোর উপর ভিত্তি করে একটি রেওয়া মিল প্রস্তুত করব। এখানে খতিয়ানের উদ্ধৃতগুলো দেওয়া আছে এবং এর সাথে টাকার পরিমাণটা উল্লেখ করা আছে। তো আমরা আসো দেখে নিই যে তোমরা গত ক্লাসে যা শিখেছিলে তা কতটুকু মনে আছে, এটা একটু ঝালাই করে নেয়া। দেখো এখানে প্রথম যে উদ্ধৃতটি দেওয়া আছে সেটির নাম হচ্ছে মূলধন। মূলধন বলা আছে 50,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো যে এই আইটেমটি রেওয়া মিলের কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে না ক্রেডিট দিকে? গুড, মূলধন আইটেমটি রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। হ্যাঁ, এটা সবাই বলতে পেরেছে একসাথে, ধন্যবাদ সেজন্য। এটি একটি খুব কমন আইটেম। আমরা জানি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের শুরুতেই যে আইটেমটি থাকে সেটি হচ্ছে মূলধন। কারণ একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার সময় যিনি ওনার বা স্বত্বাধিকারী থাকেন, তিনি একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, নগদ টাকা অথবা আরও কিছু সম্পত্তি নিয়ে কারবার আরম্ভ করেন, এবং মালিক বা ওনার বা স্বত্বাধিকারী যেই ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে কারবার আরম্ভ করেন, আমরা সেগুলোকে কী বলি? মূলধন বলি। এবং আমরা জানি মূলধন আমাদের জন্য একটি দায়, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি দায়। যেহেতু দায়, সেহেতু এটি কী হবে? ক্রেডিট হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে হিসাব সমীকরণ, যেটি গোল্ডেন ইকুয়েশন, সেই গোল্ডেন ইকুয়েশনের বর্ধিত যে রূপটি, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই, সেই ওই বা মালিকানা সত্ত্বের চারটি পার্ট, ক্যাপিটাল, প্লাস হচ্ছে তোমার রেভিনিউ, মাইনাস হচ্ছে এক্সপেন্স, মাইনাস হচ্ছে ড্রয়িংস। এই চারটি যে পার্ট, অর্থাৎ মূলধন যোগ হচ্ছে আয় বা রাজস্ব, মাইনাস হচ্ছে ব্যয়, মাইনাস হচ্ছে উত্তোলন, এই চারটি পার্ট বা এই বর্ধিত যে রূপটি, সেই বর্ধিত রূপটিকে আমরা একটু গুছিয়ে পুনর্বিন্যাস করে আমরা একটি ফর্মুলা পেয়েছিলাম। সেই ফর্মুলাটি আমাদের ছিল এমন যে এ প্লাস ই প্লাস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর, এমন ছিল আমাদের ইকুয়েশনটা। আমরা বলেছিলাম এই যে বাম পাশের যে উপাদানগুলো,
এই বাম পাশের উপাদানগুলোর স্বাভাবিক জের হচ্ছে ডেবিট এবং ডান পাশে যে উপাদানগুলো এর স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। তাহলে বন্ধুরা আমরা যখন দেখব যে এখানে আমাদের এই উপাদানগুলোতে বা হিসাবের যে শিরোনামগুলো এখানে দেওয়া থাকবে, সেই শিরোনামের মধ্যে যে উপাদানটি থাকবে বা যে হিসাবটি থাকবে সেটি এই 6টি উপাদানের কোনটি। যদি সেটি বাম পাশের এই 3টি উপাদানের হয় তাহলে ডেবিট হবে, ডান পাশের এই 3টি উপাদানের একটি হলে ক্রেডিট হবে। এখন আমরা মূলধন জানি, মূলধন কি? ক্যাপিটাল। তাহলে এই ক্যাপিটাল কি? সি, এল প্লাস সি প্লাস আর। তাহলে নিঃসন্দেহে এটি স্বাভাবিক জের কি? ক্রেডিট। এই জন্য মূলধনটা কি হবে? ক্রেডিট হবে। গুড। তারপরে এখানে দেওয়া ছিল হাতে নগদ। আমরা জানি হাতে নগদ হচ্ছে সম্পদ বা অ্যাসেট। তো সম্পদ বা অ্যাসেট এ উপাদান যদি হয় তাহলে এটি বাম পাশের যে সেটিকে ইন্ডিকেট করে। এই উপাদানের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, কিন্তু আমরা এখানে এই হাতে নগদটিকে শুরুতেই অ্যাসেট মনে করে সরাসরি লিখে ফেলার আগে একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে এর সাথে আরও কিছু বলা আছে কিনা। অর্থাৎ যদি কখনো কোনো আইটেম বা হিসাব উপাদানের বা হিসাবের শিরোনামের পাশে কখনো যদি কোনো তারিখ অথবা কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা কি করব? সেটিকে বিবেচনা করব, অর্থাৎ গুরুত্ব সহকারে আমরা দেখব যে সেটি আসলে কি বলা আছে। যেমন এখানে হাতে নগদ বলা ছিল 1/1/19, অর্থাৎ এটি হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ 1/1/19, অর্থাৎ হচ্ছে এটা জানুয়ারির 1 তারিখ 2019 সালে। তাহলে জানুয়ারির 1 তারিখ 2019 সালের যে হাতে নগদ, এটি আমরা বুঝতে পারছি যে এটি প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক সম্পত্তি। তো প্রারম্ভিক হাতে নগদ আমরা নিয়মে পড়েছি যে রাউমিলের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম ছিল সেখানে বলা ছিল যে প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স অথবা প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত এগুলো রাউমিলে আসবে না। তাহলে কি আসতো? যদি সমাপনী হাতে নগদ থাকে বা সমাপনী ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে সেটি রাউমিলে আসবে। তাহলে এখানে যেহেতু হাতে নগদটি প্রারম্ভিক হাতে নগদ তাহলে এটি রাউমিলে আসবে না। তারপর ছিল প্রাপ্য হিসাব, দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল, যেটিকে আমরা আগে দেনাদার বলতাম। তো দেনাদার বা প্রাপ্য হিসাব সেটি হচ্ছে যে আমরা যদি কারো কাছে ধারে পণ্য বিক্রয় করি তাহলে যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। এই প্রাপ্য হিসাব বা দেনাদার আমাদেরকে টাকা দিবে, অর্থাৎ ভবিষ্যতে আমরা এর কাছ থেকে টাকা পাবো। এটি আমাদের জন্য সম্পদ অর্থাৎ অ্যাসেট। এটি হিসাব সমীকরণের উপাদান যার স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। তাহলে এই প্রাপ্য হিসাবটি ডেবিট পাশে যাবে রাউমিলে। উত্তোলন আমরা জানি, উত্তোলনের ইংরেজি হচ্ছে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। মালিক যখন তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে টাকা, নগদ টাকা অথবা কিছু তুলে নেয় তখন সেটিকে আমরা বলি উত্তোলন। তাহলে এই উত্তোলনের ইংরেজি হচ্ছে ড্রয়িংস বা ডি। তাহলে সেই ড্রয়িংস বা ডি সেটি বাম পাশের উপাদান। বাম পাশে যে ডি আছে ড্রয়িংস, আমরা জানি যে সেটির স্বাভাবিক জের হবে ডেবিট। তাহলে সেটির স্বাভাবিক জের যদি ডেবিট হয় তাহলে আমরা এটিকে ডেবিট পাশে লিখব, উত্তোলনটি আসবে ডেবিট পাশে। সমন্বিত ক্রয়, প্রিয় শিক্ষার্থী এখানে ছিল সমন্বিত ক্রয় বলতে আমরা যেটি বুঝি যে প্রারম্ভিক মজুদ পণ্য তার সাথে যোগ হচ্ছে বর্তমান বছরের ক্রয়, তার থেকে মাইনাস হচ্ছে সমাপনী মজুদ পণ্য, তাহলে যেটি বের হবে সেটি হচ্ছে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়। এখানে সমন্বিত ক্রয় থাকলে আমরা জানি ক্রয় যেহেতু এটা ডেবিট পাশে হবে, কিন্তু সমন্বিত ক্রয় থাকা না থাকার কারণে আমাদের যে বিষয়টি অস্তিত্ব নির্ভর করে, অর্থাৎ এই সমন্বিত ক্রয় থাকলে অথবা না থাকলে মজুদ পণ্যের ব্যাপারটি কি হবে সেটি আমরা নিশ্চিত হয়ে থাকি, অর্থাৎ এর উপর নির্ভর করে মজুদ পণ্যের বিষয়টি। তো প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য দুটি আইটেম আমাদের থাকে। আমরা জানি যে মজুদ পণ্য প্রারম্ভিক
সেটি নর্মালি রেওয়া মিলে আসে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। কিন্তু যদি উদ্দীপকে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, আমরা গত ক্লাসেও বলেছি তোমাদেরকে, উদ্দীপকে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে বিপরীত ঘটনাটি ঘটবে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য সেক্ষেত্রে আসবে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তাহলে আমরা সমন্বিত ক্রয় সেটিকে আমরা অবশ্যই ডেবিট পাশে বসাবো রেওয়া মিলের, যেহেতু এটি একটি ক্রয়। বিক্রয় এটি হচ্ছে রেভিনিউ বা আয়, এটি এই ডান পাশের উপাদান। এই আর রেভিনিউ বিক্রয়, এই রেভিনিউটা আমরা ক্রেডিট হয়, আমরা জানি যে এটা স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট পাশে বসাবো। বিনিয়োগের সুদ, এটিও আমাদের জন্য একটি আয়, তাহলে এটিও ক্রেডিট পাশে বসবে। সমাপনী মজুদ পণ্য 32,000 টাকা। এই যে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম যে সমন্বিত ক্রয় থাকলে নর্মালি যেটি আসে না রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য, সেটি কিন্তু আসবে। তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য যে আইটেমটিকে আমরা নর্মালি রেওয়া মিলে আনি না, সেটিকে কিন্তু এখন আমরা নিয়ে আসবো, কেননা রেওয়া মিলের উদ্দীপকে সমন্বিত ক্রয় নামে একটি আইটেম আছে। এইখানে আমাদের যে প্রারম্ভিক মজুদ পণ্য নামে একটি আইটেম আছে 25,000 টাকা, এই প্রারম্ভিক মজুদ পণ্যটি আমরা এখন এই পরিস্থিতিতে রেওয়া মিলে আনবো না। তারপর আছে প্রদেয় বিল। প্রদেয় বিল, এটি আমরা জানি, এটি প্রদেয় বিলের আধুনিক যে নাম সেটি হচ্ছে প্রদেয় নোট। তো সেই প্রদেয় নোট, যেটিকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল, আমরা অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের প্রদেয় হিসাব। আর যখনই বলবে প্রদেয় নোট, তখন সেটাকে আমরা বলবো নোটস পেয়েবল। তো সেই নোটস পেয়েবল প্রদেয় নোট যেটি, এটিকে আবার আগে প্রদেয় বিল নামে বলা হতো। এখনও বইয়ের মধ্যে একটা মিশ্র এই ভাষার ব্যাপারগুলো আসে, আসলে আমরা দেখে থাকি যে অনেক বইতে অনেকভাবে লেখা হচ্ছে। তো প্রদেয় বিল আর প্রদেয় নোট আসলে একই রকম জিনিস। নোটস পেয়েবল যেটিকে আমরা বলি ইংরেজিতে, এই প্রদেয় বিল 30,000 টাকা, এটি ক্রেডিট আইটেম, এটা ক্রেডিট পাশে আসবে। সাধারণ সঞ্চিতির ক্ষেত্রে আমরা যে নিয়মটি বলেছিলাম, রুলসটি বলেছিলাম, সেটি ছিল এরকম যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে পাওনা বাট্টা সঞ্চিতি ছাড়া। তো পাওনা বাট্টা সঞ্চিতি মানেই হচ্ছে, আমি বলেছিলাম যে পাওনা বাট্টা সঞ্চিতি মানে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। দুঃখিত, এই প্রদেয় বিল বা প্রদেয় নোট, প্রদেয় বিলের বা প্রদেয় নোটের যে পাওনা সঞ্চিতি, সেই পাওনা সঞ্চিতিতে আসলে আমরা বলি যে ডেবিট হবে, অর্থাৎ প্রদেয় বিল বা প্রদেয় নোট না, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট কি হিসাবে ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি দায় হিসাবে ক্রেডিট। আর পাওনা বাট্টা সঞ্চিতি যেটি, সেই পাওনা বাট্টা সঞ্চিতি বা পাওনাদারের বাট্টা সঞ্চিতি অথবা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি অথবা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, সেটি হবে ডেবিট। তাহলে এখানে সাধারণ সঞ্চিতি, এটি নর্মালি ক্রেডিট হবে। গৃহীত ঋণ, আমরা যদি ঋণ গ্রহণ করে থাকি তাহলে সেই গৃহীত ঋণ যেটি, সেটি আমাদের জন্য কি হবে, দায় হবে, তাহলে সেটি আমাদের জন্য ক্রেডিট হবে। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি, তো শিক্ষানবিশ স্যালামি যদি আমরা অগ্রিম প্রাপ্ত হই, অর্থাৎ শিক্ষানবিশ স্যালামি যদি আমাদের অগ্রিম পাওয়া যায়, তাহলে শিক্ষানবিশ স্যালামিটা যেহেতু আয়, তাহলে সেটা একটি অগ্রিম আয় হিসেবে বিবেচিত হবে। আর অগ্রিম আয় হিসেবে বিবেচিত হলে অগ্রিম শিক্ষানবিশ স্যালামি যেহেতু এটি অগ্রিম আয় হিসেবে বিবেচিত হবে, তাহলে অগ্রিম আয় সমান সমান দায়, এটি আমরা সবাই জানি। তাহলে অগ্রিম আয় যেহেতু দায়, তাহলে আইটেমটি ক্রেডিট হবে বা ক্রেডিট পাশে যাবে। এখানে আছে আন্তঃফেরত। আমি দেখো লাস্ট ক্লাসে যেই ফেরত বা এখানে যে আইটেমগুলো লিখেছিলাম, সবগুলো আইটেমই কিন্তু বিশেষ একটি অর্থ এখানে বহন করে, একটি বিশেষ প্রেক্ষাপটে এই বিষয়গুলো আমরা এখানে লিখেছিলাম। এই আইটেমগুলো যেন যে নিয়মগুলো আমরা শিখেছি, সেই নিয়মগুলোর যথাযথ প্রয়োগ যেন আমরা ঘটাতে পারি, সেই প্রয়োগটি ঘটানোর জন্যই সঠিকভাবে আমরা
এখানে কিছু আইটেম লিখেছিলাম তোমাদের সুবিধার্থে। দেখো, এই যে আন্তঃফেরত অর্থাৎ এই ফেরত সংক্রান্ত যে ব্যাপারগুলো, যে ফেরতের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা প্রবলেম হয় যে আমরা অনেক সময় বুঝতে পারি না বা বুঝে উঠতে পারি না যে আন্তঃফেরত মানে কি, আসলে ক্রয় ফেরত না বিক্রয় ফেরত। আমি ক্লিয়ার করেছিলাম গত ক্লাসে তোমাদেরকে যে আন্ত মানে হচ্ছে নিজ, আর ফেরত মানে তো ফেরতই। তাহলে যখন ফেরতটা নিজের দিকে আসবে, অর্থাৎ আমার দিকে যখন ফেরতটা আসবে, তখন সেটি কি হবে, তার আগে আমাকে কি করতে হয়েছে। যে ফেরত আসছে তার মানে কি আগে আমাকে বিক্রয় করতে হয়েছে। তার মানে যখন আমার দিকে ফেরত আসে তখন সেটা কি ফেরত হয়, যে আগে বিক্রয় করতে হয়, তারপর যেহেতু ফেরত আসে তাহলে সেটি হয় বিক্রয় ফেরত। তাহলে এটি আন্তঃফেরত যেদিকে আমরা বলছি সেটি হবে বিক্রয় ফেরত। আবার দেখো, এখানে বলা হচ্ছে বহি ফেরত। তা বহি ফেরত মানে হচ্ছে বাইরের দিকে যে ফেরত, বহি মানে বাইরে, তাহলে বাইরের দিকে যে ফেরতটি যাচ্ছে তার আগে আমাকে কি করতে হয়েছে, তার আগে আমাকে ক্রয় করতে হয়েছে। তাহলে আমি আগে পণ্য ক্রয় করলাম, তারপর বাইরের দিকে ফেরত দিলাম, তাহলে সেটিকে কি বলবো আমরা, সেটিকে বলবো ক্রয় ফেরত। তাহলে এই বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। তাহলে এটি আমরা এইভাবে ক্লিয়ার রাখবো, অর্থাৎ বুঝে আমরা কাজটি করার চেষ্টা করব। শুধুমাত্র যদি মুখস্থ করে বসে থাকি তাহলে কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। আমদানি শুল্ক আমরা জানি খরচ, এক্সপেন্স, এটি ডেবিট স্বাভাবিক যে হবে, ডেবিট পাশে যাবে। রপ্তানি শুল্ক ডেবিট পাশে যাবে। প্রারম্ভিক মজুত পণ্য এই অঙ্কের ক্ষেত্রে আসবে না, কারণ এখানে সমন্বিত ক্রয় নামে একটি আইটেম দেওয়া আছে উদ্দীপকে। আর সমন্বিত ক্রয় নামে যদি আইটেম দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি সমাপনী মজুত পণ্যটি আসবে, প্রারম্ভিক মজুত পণ্যটি আসবে না। তারপর দেওয়া আছে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা, এখানে ব্যাংক ব্যালেন্স যেটি, সেটি সমাপনী উদ্ধৃত দেওয়া আছে। আমরা একটু আগে বলেছিলাম হাতে নগদ আলোচনার সময় যে হাতে নগদ যদি প্রারম্ভিক থাকে তাহলে সেটি আসবে না, সমাপনী থাকলে আসবে। ঠিক একইভাবে ব্যাংক জমা যদি প্রারম্ভিক থাকে তাহলে সেটি আসবে না, সমাপনী থাকলে আসবে। তাহলে এখানে সমাপনী ব্যাংক জমা দেওয়া আছে, তাহলে এটি আসবে। এটি যেহেতু আমার অ্যাসেট বা সম্পদ, তাহলে এটি ডেবিট পাশে বসবে। তারপর দেওয়া আছে পাওনা বাট্টা সঞ্চিতি। পাওনা বাট্টা সঞ্চিতি আমরা একটু আগেই বলেছি যে আমরা এখানে যে নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মের আঙ্গিকে কিছু আইটেম বা এখানে কিছু উপাদান আমরা দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা একটু আগে বলেছি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, কারণ সকল প্রকার সঞ্চিতি দায়, পাওনা বাট্টা সঞ্চিতি ছাড়া। তাহলে এখানে পাওনা বাট্টা সঞ্চিতিটি আসছে, তাহলে পাওনা বাট্টা সঞ্চিতি মানে কি, ডেবিট। তাহলে পাওনা বাট্টা সঞ্চিতি যদি ডেবিট হয় তাহলে এখানে পাওনা বাট্টা সঞ্চিতিটি ডেবিট পাশে আমরা লিখব। তারপর দেখো আসছে এখানে প্রাথমিক খরচাবলী। আমি বলেছিলাম যে প্রাথমিক খরচাবলী শুনতে একটা খরচ মনে হলেও অ্যাকচুয়ালি এটি খরচই, কিন্তু তারপরেও এটি যেহেতু একেবারে প্রাথমিক অবস্থায় করা হয় তখন এই খরচগুলোকে আমরা পরবর্তীতে যেটি বলি যে অলিক সম্পত্তি, অর্থাৎ এটির পরবর্তীতে আর কোনো বাজার মূল্য থাকে না। বর্তমানে এটির বাজার মূল্য নেই, কিন্তু যখন শুরু করা হয়েছিল প্রতিষ্ঠানটি সেই শুরুর সময় কিছু বেসিক খরচ আমাদের করতে হয়, যেটি আসলে আমাদের এক্সপেন্স হিসেবে বিবেচিত না হয়ে বা খরচ হিসেবে বিবেচিত না হয়ে সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তাহলে প্রাথমিক খরচাবলী একটি সম্পদ হিসেবে ডেবিট হবে। আমি তোমাদেরকে বলেছিলাম তুমি যদি ভুলবশত কোনো সম্পদকে ব্যয় অথবা ব্যয়কে সম্পদ হিসেবেও ট্রিট করে বসো রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে, তোমার রেওয়া মিল কিন্তু ভুল হবে না, কারণ সম্পদ ডেবিট পাশে যায়, ব্যয়ও ডেবিট পাশে যায়। তাহলে তুমি সম্পদ হিসেবে যদি ডেবিট পাশে না লিখে ব্যয় হিসেবে ডেবিট পাশেই লিখো তাহলে কিন্তু তোমার রেওয়া মিল মিলে যাবে। অর্থাৎ কিছু ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, কিছু ভুলের কারণে রেওয়া মিলে কিন্তু গরমিল হয় না, রেওয়া মিল কিন্তু ঠিকই মিলে যায়। তো আজকে আমরা এইটার পরে সেই ভুলগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে। অর্থাৎ তুমি নর্মালি দেখছো বা মনে করছো যে আমার রেওয়া মিলটা দুই পাশের যোগফল মিলে গেছে, তার মানে হচ্ছে রেওয়া মিলটা নির্ভুল আছে, কিন্তু আসলে না। বাস্তবিক অর্থে তারপরেও শুধুমাত্র যোগফল মিলে গেলেই রেওয়া মিল নির্ভুল তা প্রমাণিত হয় না। যোগফল মিলে যাওয়ার পরও তোমার কিছু ভুল থেকে যেতে পারে। সেই ভুলগুলো সম্পর্কে আমরা একটা সুন্দর আইডিয়া নিব, চমৎকার আইডিয়া নিব খুব সংক্ষিপ্তভাবে একটা ম্যাজিক ফর্মুলার মাধ্যমে। দেখো, তারপর এখানে ছিল মণিহারি। মণিহারি এখানে প্রারম্ভিকও দেওয়া আছে আবার সমাপনীয় দেওয়া আছে। আমি তোমাদেরকে বলেছিলাম
যে মণিহারির ক্ষেত্রে আমরা যেটি করব, যে মণিহারির ক্ষেত্রে প্রারম্ভিক যে মণিহারি সেটিকে আমাদের বিবেচনা করতে হবে। কারণ মণিহারি মানেই হলো কাগজ, কালি, কলম, রাবার, পেন্সিল এগুলো। তাহলে এগুলো কোনো প্রতিষ্ঠানই যখন যখন প্রয়োজন হয় তখন তখন একটু একটু করে ক্রয় করে না। তাহলে কি হবে, সেই পারপাস অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে এবং তার পেছনে অনেক বেশি সময়ও ব্যয় হবে। তো এই জন্য প্রতিষ্ঠান করে কি, শুরুতেই একবারে এগুলো একসাথে কিনে ফেলে, তারপর সেগুলোকে স্টক রেজিস্টারের মাধ্যমে আস্তে আস্তে করে ব্যবহার করে যখন যতটুকু প্রয়োজন হয়। তো এই জন্য মণিহারি বাবদ অ্যাকচুয়ালি আমার কত টাকা খরচ সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, যে প্রারম্ভিক যে মণিহারি সেটিকে আমাদের হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে দেখো এখানে মণিহারি দুটি দেওয়া ছিল, একটি ছিল প্রারম্ভিক এবং আরেকটি ছিল সমাপনী। তো আমরা এখানে কোনটি নিব, প্রারম্ভিক যে মণিহারি এখানে ছিল অর্থাৎ 15,000 টাকা, সেই 15,000 টাকা আমরা এখানে মণিহারি বাবদ নিব, আর মণিহারি যে 5,000 টাকা সেটিকে আমরা নিব না। তারপর এখানে ছিল প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে হচ্ছে যে ঋণ প্রদান করা হলো। তাহলে আমরা ঋণ প্রদান করলাম, তাহলে আমরা যদি ঋণ প্রদান করি, সেই ঋণ প্রদান আমরা ঋণ দেখলেই অনেক সময় যেটি করি দায় হিসেবে লিখে ফেলি। কিন্তু ঋণ লিখবে পাশাপাশি হয়তো বা কোনো একটা উপসর্গ বা প্রত্যয় যুক্ত থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে সেজন্য যে এই ঋণটা কি আসলে পাওয়া যাচ্ছে, নাকি ঋণটা কি নেওয়া হচ্ছে, না ঋণটা দেওয়া হচ্ছে। যদি ঋণটা আমরা গ্রহণ করি শুধুমাত্র তখনই কিন্তু সেটি আমাদের জন্য দায় হিসেবে বিবেচিত হবে। কিন্তু ঋণটা যদি আমরা প্রদান করি তাহলে কি সেই ঋণটি আমাদের জন্য দায় হবে না সম্পদ হিসেবে বিবেচিত হবে? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই সম্পদ হিসেবে বিবেচিত হবে। কারণ প্রদত্ত ঋণ বা ঋণ প্রদান করা এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটি এক প্রকার বিনিয়োগ। আমরা জানি যে এটিকে আমরা যখন জাবেদায় লিপিবদ্ধ করি তখন কিন্তু প্রদত্ত ঋণ নামে না লিখে আমরা বিনিয়োগ হিসাব নামে ডেবিট করি। যেমন সঞ্চয়পত্র ক্রয় করা হলো, সেই সঞ্চয়পত্র ক্রয় করা হলো এটি আমরা সঞ্চয়পত্র হিসাব নামে কিন্তু কখনো ডেবিট করি না। আমরা কি করি, এটিকে আমরা বিনিয়োগ হিসাব নামে ডেবিট করি। অর্থাৎ এই যে প্রদত্ত ঋণ, শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, বন্ড ক্রয়, এগুলোকে আমরা প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয়, এই সমস্তগুলোকে আমরা কি বলি, একসাথে বিনিয়োগ হিসাব নামে বিবেচনা করে থাকি, আমরা বিনিয়োগ হিসাব নামে লিখে থাকি। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি মানে কি, কমিশন পাওয়া গেল, তাহলে কমিশন প্রাপ্তি আমাদের জন্য কি একটি আয়। তাহলে কমিশন প্রাপ্তি যদি আয় হয় এটি আর বা রেভিনিউ, তাহলে রেভিনিউ হলে কি হবে, এটি ক্রেডিট পাশে যাবে। কারণ আমরা দেখেছি যে আর যে আইটেমটি এটি এল প্লাস সি প্লাস আর অর্থাৎ ক্রেডিট পাশে আছে। তাহলে এই আর যে আইটেমটি এটি রেভিনিউ, কমিশন প্রাপ্তি যেটি আমাদের জন্য ক্রেডিট পাশে যাবে। লগ্নি, লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ, লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নি। তাহলে বিনিয়োগ বা লগ্নি আমাদের জন্য অ্যাসেট আমরা জানি, এবং অ্যাসেট যে এ সমীকরণ উপাদান, সমীকরণের যে উপাদান সেটি হচ্ছে এ, এবং এই এ হচ্ছে সম্পদ, তাহলে ডেবিট স্বাভাবিক যে, তাহলে এটিও যাবে ডেবিট পাশে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি যে যে আইটেমগুলো আমি আরেকবার এই জন্য বললাম যে এখানে যে আইটেমগুলো ছিল বেশিরভাগ আইটেমগুলোর সাথেই কিন্তু তোমার যে নিয়মটি ছিল, গুরুত্বপূর্ণ যে রাওমিলের কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো একটা সম্পৃক্ততা আছে এখানে। তাহলে নিয়মগুলোর সম্পৃক্ততা থাকার কারণেই আমি আবারও এটিকে একটু রিভাইজ করলাম বা রিকেপ করলাম, যেন তোমরা সহজেই ব্যাপারটাকে আত্মস্থ করতে পারো, বা কারো যদি কোনো গ্যাপ থেকে থাকে, এই জায়গায় যদি কোনো আইটেম বোঝার বাকি থেকে থাকে, যেহেতু তোমরা এখানে সরাসরি আমাকে বলতে পারছো না, তাহলে আমি আরেকবার নিজে থেকেই সেটা বলে দিলাম যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আসো এখন আমরা আমাদের যে পরবর্তী যে আলোচনাটা, অর্থাৎ দেখো এখানে আমরা যেই আইটেমগুলোকে লিখলাম, অর্থাৎ ডেবিট ক্রেডিট আমরা করলাম, আমরা দেখেছিলাম যে আমাদের এখানে যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো ডেবিটগুলো ডেবিট পাশে আমরা লিখে ক্রেডিটগুলো ক্রেডিট পাশে লিখেছিলাম। তারপর 1,82,000 টাকা আমাদের ডেবিট পাশে মোট যোগফল এসেছিল, 1,82,000
৮২,০০০ টাকা আমাদের ক্রেডিট পাশেও যোগফল এসেছিল। তার মানেই হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম বা ভেবে নিয়েছিলাম সেখানে আমাদের রাও মিলটি কী হয়েছে, মিলে গেছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি যে রাও মিলে এমন কিছু ভুল আছে বা এমন কিছু ভুল সংঘটিত হয় যার কারণে রাও মিলের দুপাশের যোগফল ঠিকই মিলে যাবে, কিন্তু আসলে একটি ভুল সেখানে রয়েই যাবে, একটি ভুল সেখানে রয়েই যাবে। তো আমরা এই রকম যে ভুলগুলো, অর্থাৎ যে ভুলগুলো রাও মিলে ধরা পড়ে না, সেরকম কিছু ভুল নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এখানে আমি লিখেছি যে সকল ভুল রাও মিলে ধরা পড়ে না। কিছু ভুল যেগুলো রাও মিলে ধরা পড়ে না, তো সেই ভুলগুলোকে আমরা যখন নর্মালি বইয়ের যে আবিধানিক ভাষা, সেই ভাষায় পড়ে মুখস্থ করতে যাই, তখন কিছুটা প্রবলেম আমাদের হয়। অর্থাৎ আমরা কিছুটা বিড়ম্বনায় পড়ি, কারণ পরীক্ষার হলে ঠিক অ্যাকুরেট যে বিষয়টা সেটা আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা সেটা আমরা প্রয়োগ ঘটাতে পারি না। তো এই জন্য আমি এই যেই ভুলগুলো রাও মিলে ধরা পড়ে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এটা যেহেতু মনে রাখা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি ছোট্ট একটি ম্যাজিক ফর্মুলা এখানে ইউজ করেছি। আশা করি তোমরাও যদি এটি দেখো তাহলে তোমাদের হয়তো ভালো লাগবে, বা তোমরাও হয়তো বা সেটি মনে রাখার সুবিধার্থে ব্যবহার করতে আগ্রহী হবে। তো আমি আগে আমার ম্যাজিক ফর্মুলাটি এখানে বলছি, দেখাচ্ছি, তারপর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটি তোমরা গ্রহণ করবে। আদারওয়াইজ তোমাদের নিজেদের মতো করে যেভাবে তোমরা মনে রাখতে পারো সেভাবে মনে রাখার ব্যবস্থা করে নেবে। দেখো, আমি এখানে বলেছি প্রথমে শুরুতে যে কথা, একটি বাক্য মনে রাখার জন্য, বাক্যটি হচ্ছে নীতি কথা বলি বেপরোয়া। নীতি কথা বলি বেপরোয়া, কথাটি কি মনে থাকবে? খুব কঠিন কথাটি। কথাটি আবারও বলছি আমি, নীতি কথা বলি বেপরোয়া। অর্থাৎ আমরা অনেক সময় অনেকেই নীতি কথা যেগুলো, সেই নীতি কথা খুব বেপরোয়াভাবেই বলে থাকি, নিজে সেটাকে আসলে মানি বা না মানি, কিন্তু বলার ক্ষেত্রে আমাদের চেষ্টা বা প্রয়াসটা কম থাকে না, আমরা সেটিকে খুব বেশি বেশি বলে থাকি। এই জন্য আমি বললাম যে হ্যাঁ, বেপরোয়া যে কথাটি, যে নীতি কথা আমরা কি বলি, বেপরোয়াভাবে বলি, অর্থাৎ বলতেই থাকি। এটা তোমাদের জাস্ট মনে রাখার জন্য, আসলে তোমরা শুধু এইটুকু কথা মনে রাখো যে নীতি কথা বলি বেপরোয়া। আচ্ছা, এবার আসো যে এই কথাটি থেকে আসলে কি পাবো, আমরা কি খুঁজে পাবো, বা কি ম্যাজিক ফর্মুলা আসলে এটি আমাদের। আমি প্রথম যে কথাটি বলেছি তোমাদেরকে, নীতি কথা। দেখো, রাও মিলে যে সকল ভুল ধরা পড়ে না, সেই ভুলগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। সেই নীতি কথা এইটুকু যদি মনে থাকে, তাহলে সেই দুটি ভাগ কি সেটি তোমার মনে থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি এখানে লিখেছি, আমার সম্পূর্ণ কথাটি হচ্ছে নীতি কথা বলি বেপরোয়া। আমি এখানে লিখেছি নীতি কথা। প্রথম, রাও মিলে যে সকল ভুল ধরা পড়ে না, তা মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নীতিগত ভুল, আর একটা হচ্ছে করণিক ভুল। তাহলে এই যে আমি বলেছি নীতি কথা, এই নীতি কথার নীতিতে হচ্ছে নীতিগত ভুল, এবং এই কথার কতে হচ্ছে করণিক ভুল। তাহলে আশা করি আমরা যদি নীতি কথা শব্দটি মনে রাখি, তাহলে এই নীতি কথা থেকে আমরা নীতিগত ভুল এবং করণিক ভুল, যে সকল ভুল রাও মিলে ধরা পড়ে না, তার যে দুটি ভাগ সেটি আমরা সহজেই মনে রাখতে পারবো। নীতি কথা, তার মানে কি, নীতিতে হচ্ছে নীতিগত ভুল, কথার কতে হচ্ছে করণিক ভুল। তাহলে ভুলটা, যে সকল ভুল রাও মিলে ধরা পড়ে না, সেটি আসলে মূলত দুই প্রকার, একটা নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। এবার আসো আমরা একটু নীতিগত ভুল আর করণিক ভুল এই দুটার একটু সংজ্ঞায়িত করি। নীতিগত ভুল মানে হচ্ছে
যখন আমরা কোনো মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে অথবা কোনো মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলি, তখন সেটিকে বলা হয় নীতিগত ভুল। নীতিগত ভুল মানে হচ্ছে যখন আমরা কোনো মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে অথবা কোনো মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলি বা লিখে ফেলি, তখন আমরা সেটিকে কি বলি? নীতিগত ভুল। একটি উদাহরণের মাধ্যমে এটি তোমাদের কাছে স্পষ্ট হতে পারে। যেমন ধরো, ভাড়া প্রদান ৫,০০০ টাকা, ভাড়া প্রদান ৫,০০০ টাকা ভুলে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। ভাড়া প্রদান ৫,০০০ টাকা ভুলে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। দেখো, ভাড়া প্রদান ৫,০০০ টাকা ভুলে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে আমরা বলেছি যে মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় অথবা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করার যে ভুল, সেটি হচ্ছে নীতিগত ভুল। তাহলে এখানে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভাড়া যদি প্রদান করি, তাহলে ভাড়া প্রদান করলে আমার যে ব্যয়টি হয় বা খরচটি হয় সেটি কি? মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় খরচ। তাহলে আমি ভাড়া জাতীয় ব্যয় মানে ভাড়ার যে টাকাটি ভাড়া প্রদান করে সেটি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে অর্থাৎ ভাড়া হিসাবে ডেবিট করা উচিত ছিল, কিন্তু আমি সেটিকে ভাড়া হিসাবে ডেবিট না করে যন্ত্রপাতি হিসাবে যদি লিখে ফেলি, তাহলে যন্ত্রপাতিটা কি? সম্পদ, অর্থাৎ সেটি মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমি কি করলাম? মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে ফেললাম। তাহলে এই যে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করলাম, লক্ষ্য করে দেখো ভাড়া হিসাব কি হতো? ডেবিট হতো। তাহলে এখানে সঠিক যে জাবেদাটি হওয়া উচিত ছিল সেটি ছিল ভাড়া হিসাব ডেবিট। তো আমি কিন্তু ভাড়া হিসাব ডেবিট না করে সেখানে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করেছি। যন্ত্রপাতি হিসাবকে কিন্তু ডেবিটই করেছি, অর্থাৎ ভাড়া হিসাবও ডেবিট হতো, যন্ত্রপাতি হিসাবও ডেবিটই হয়েছে। কিন্তু আসলে কি আমি একটি ব্যয়কে ব্যয় হিসাবে না দেখিয়ে সম্পদ হিসেবে দেখিয়ে ফেলেছি। তাহলে পরবর্তীতে যখন আমি আর্থিক বিবরণী করতে যাব, তখন কিন্তু আমি এই যন্ত্রপাতিটাকে দেখাবো সম্পদ পাশে, যেটি আমার সম্পদকে বৃদ্ধি করবে বা বেশি দেখাবে। কিন্তু আসলে কি হয়েছিল? ভাড়া বাবদ ব্যয় হয়েছিল। তাহলে সেই ব্যয়টি কিন্তু আয় বিবরণীতে দেখানো হবে না। তার মানে আয় বিবরণীতে আমার মুনাফা বেশি দেখাবে, যেহেতু একটি ব্যয় সেখানে দেখানো হয়নি। তাহলে আমার মুনাফাটা বেশি দেখাবে, পাশাপাশি আমার সম্পদও বেশি দেখাবে। আসলে এটি কি? একটি ভুল। কিন্তু রেওয়া মিলে ভাড়াটাও ডেবিট পাশে লেখা হতো, যন্ত্রপাতিটাও ডেবিট পাশেই লেখা হয়েছে, যার ফলে কিনা আমার ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল রেওয়া মিলে কিন্তু মিলে যাবে। তাহলে এটিকে বলা হচ্ছে নীতিগত ভুল। আশা করি আমার কথাটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি এরকম যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতি নামে না লিখে ভাড়া হিসেবে লিখে ফেলতাম, তাহলে একই ঘটনা ঘটতো, মূলধন জাতীয় হিসাবকে তখন মুনাফা জাতীয় হিসাবে দেখানো হতো। তাহলে এটিকে বলা হচ্ছে নীতিগত ভুল। এই নীতিগত ভুলের আর কোনো প্রকার ভেদ নেই, এটি সিঙ্গেল একটি আইটেম। তাহলে আমরা বলেছি যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেটি মূলত দুই প্রকারের। সেটি কি? সেটি হচ্ছে নীতিকথা। নীতিকথার নীতিতে হচ্ছে নীতিগত ভুল, আর কথার কতে হচ্ছে করণিক ভুল। তাহলে এই নীতিগত ভুল সম্পর্কে আমরা আলোচনা করলাম, একটি পার্ট আমাদের এখানে শেষ হলো। এখন আমরা কথা বলবো করণিক ভুল নিয়ে। করণিক ভুলের ক্ষেত্রে দেখো, সেখানে আমার যে ম্যাজিক ফর্মুলার বাকি অংশটি সেটি প্রয়োগ হবে। অর্থাৎ নীতি কথা এটি ছিল রেওয়া মিলের যে সকল ভুল ধরা পড়ে না তার যে দুটি ভাগ, সেই দুটি ভাগের সংক্ষিপ্ত রূপ নীতি কথা। এবার আসো বলি ব্যাপরোয়া। এই বলি ব্যাপরোয়া এটা হচ্ছে করণিক ভুলের অংশ। করণিক ভুলের অংশে বা করণিক ভুলের আন্ডারে আমরা লিখব বলি ব্যাপরোয়া।
এই বলি বেপরোয়া আমরা লিখলাম এখানে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, করণিক ভুলের আন্ডারে আমরা কি লিখেছি? বলি বেপরোয়া। এই বলি বেপরোয়ার বতে বাদ পড়ার ভুল। বতে হচ্ছে বাদ পড়ার ভুল, লিতে হচ্ছে লিখার ভুল, বেপরোয়ার বেতে হচ্ছে বেদাখিলার ভুল, আর পতে হচ্ছে পরিপূরক ভুল। অর্থাৎ করণিক ভুল 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, একটা হচ্ছে লিখার ভুল, একটা হচ্ছে বেদাখিলার ভুল, একটা হচ্ছে পরিপূরক ভুল। তাহলে আমরা যদি বলি বেপরোয়া শব্দটা মনে রাখি, বলি বেপরোয়া, তাহলে এই বলি বেপরোয়া বললে আমরা বতে বাদ পড়ার ভুল মনে রাখতে পারবো, লিতে লিখার ভুল সেটি মনে থাকবে, বেতে বেদাখিলার ভুল, এবং পতে হচ্ছে পরিপূরক ভুল। এবার দেখো ব্যাপারটা খুবই সহজ। বাদ পড়ার ভুল, কোনো একটি আইটেম, কোনো একটি লেনদেন লিখতে বাদ পড়ে গেল। ধরো 5,000 টাকা বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটিকে আমরা লিখলামই না। তাহলে এটিকে যদি আমরা না লিখি তাহলে কি হবে? ডেবিট পাশে 5,000 টাকা সেটিও বাদ পড়ে গেল লিখতে, ক্রেডিট পাশে 5,000 টাকা সেটিও বাদ পড়ে গেল। তাহলে ডেবিট পাশেও 5,000 টাকা নাই, ক্রেডিট পাশেও 5,000 টাকা নাই। তাহলে কি হবে? আমার রেওয়া মিল ঠিকই মিলে যাবে। এটি হচ্ছে বাদ পড়ার ভুল। তারপর হচ্ছে লিখার ভুল। লিখার ভুল হচ্ছে যে আমরা 5,000 টাকা লিখতে গিয়ে 500 টাকা লিখে ফেললাম। যে ধরো বলা হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, তাহলে সেক্ষেত্রে জাবেদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে আমরা জাবেদা এটি দিতাম। এখন আমরা 5,000 টাকা না লিখে ভুলে 500 টাকা লিখে ফেললাম। তাহলে 5,000 টাকার জায়গায় যদি 500 টাকা লিখে ফেলি, তাহলে দেখো আমরা কিন্তু আসবাবপত্র হিসাব নামে ডেবিট পাশে লিখলাম 500 টাকা, আবার নগদান হিসাব নামে ক্রেডিট পাশেও লিখলাম কত? 500 টাকা। তাহলে এই যে লিখার ভুল, এই লিখার ভুলের ফলে আমার কি হলো? ডেবিট এবং ক্রেডিট উভয় পাশেই কিন্তু 500 টাকা 500 টাকা করে আমি লিখলাম। তাহলে কি হবে? রেওয়া মিলের যোগফল কিন্তু ঠিকই মিলে যাবে। এটাকে বলা হচ্ছে লিখার ভুল। বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল হচ্ছে যে একজনের, ধরো জনাব রহিমের কাছ থেকে পণ্য ক্রয় করলাম ধারে। তো জনাব রহিমের কাছ থেকে পণ্য ক্রয় করলে আমরা জাবেদা কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট, রহিম হিসাব ক্রেডিট। আমি এখানে ক্রয় হিসাব ঠিকই ডেবিট লিখলাম, রহিম হিসাব না লিখে করিম হিসাব ক্রেডিট লিখে ফেললাম। তাহলে দেখো সেখানে কিন্তু ভুলটা তেমন কোনো ভুল না, কিন্তু ঘটনাটা কি ঘটলো এটাও কিন্তু এক ধরনের ভুল। আমি যদি লিখতাম রহিম হিসাব ক্রেডিট, তার মানে আমি বুঝতাম যে রহিম আমার কাছে টাকা পাবে, কিন্তু আমি করিম হিসাব ক্রেডিট লিখাতে কি হলো? এখন বোঝা যাচ্ছে করিম আমার কাছে টাকা পাবে। এক্ষেত্রে দেখো এই বেদাখিলার যে ভুল, সেটি নীতিগত ভুলের সাথে অনেকটা মিলে, তবে নীতিগত ভুলটা যেমন মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় এবং মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লেখা হয়, এখানে দুঃখিত, এখানে সেই ঘটনাটি ঘটে না। তবে এখানে যে ঘটনাটি ঘটে, মুনাফা জাতীয় হিসাবকেই অন্য একটি মুনাফা জাতীয় হিসাব নামে লেখা হচ্ছে, মূলধন জাতীয় হিসাবকেই অন্য একটি মূলধন জাতীয় হিসাব নামে লেখা হচ্ছে। ফর এক্সাম্পল, বেতন প্রদান করে ভাড়া হিসাবে লেখা হচ্ছে। তার মানে কি? বেতনও মুনাফা জাতীয় ব্যয়, ভাড়াও মুনাফা জাতীয় ব্যয়, দুটোই ডেবিট। তো আমি বেতন হিসাব বেতন প্রদান করলাম, কিন্তু লিখে ফেললাম ভাড়া হিসাব নামে। তাহলে এখানে কিন্তু ব্যয়কে সম্পদ হিসাবে দেখানো হচ্ছে না, ব্যয়কে ব্যয় হিসাবেই দেখানো হচ্ছে, কিন্তু ভিন্ন আরেকটা খাতে বা ভিন্ন আরেকটা নামে। ঠিক একইভাবে যখন আমরা আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র ক্রয় করে আমরা লিখে ফেললাম যন্ত্রপাতি নামে। তার মানে কি? এখানে আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতিও সম্পদ, কিন্তু আমরা দুটোকেই কিন্তু সম্পদ হিসাবেই ডেবিট করলাম, কিন্তু আসলে কি দুটি সম্পদ ভিন্ন। একটি সম্পদের জায়গায় আমরা অন্য আরেকটি সম্পদ নামে লিখে ফেললাম। এটি হচ্ছে বেদাখিলা ভুল। পরিপূরক ভুল, শেষ লাস্ট যে অংশটি করণিক ভুলের পরিপূরক ভুল, এটি হচ্ছে যখন আমাদের একটি ভুলের ফলে অন্য আরেকটি ভুল সংশোধিত হয়ে যায়। একটি ভুলের কারণে যখন অন্য আরেকটি ভুল আমাদের সংশোধিত হয়ে যায়, তখন আমরা সেটিকে বলি পরিপূরক ভুল। ধরে নাও
তুমি বেতন প্রদান করেছ 5,000 টাকা। তো বেতন 5,000 টাকা প্রদান করে তুমি ভুলে সেখানে 500 টাকা লিখে ফেলেছ। তাহলে এই বেতন হিসাব আমরা ডেবিট পাশে দেখো, ডেবিট পাশে বেতন প্রদান করেছি 5,000 টাকা। তাহলে বেতন 5,000 টাকা প্রদান করলে আমার বেতন নামে ডেবিট পাশে আসার কথা কত? 5,000 টাকা। তো আমরা ভুলে একটা শূন্য কম লিখে ফেলেছি, যে ভুলটি আমাদের চোখে পড়েনি। তাহলে আমরা ভুলে 500 একটি শূন্য কম লিখে ফেলার ফলে আমরা কি করলাম? 5,000 টাকার আইটেমটাকে আমরা কত লিখেছি? 500 টাকা। তাহলে এই ডেবিট পাশে আমি কত টাকা কম লিখেছি? ডেবিট পাশে আমি কম লিখেছি 4,500 টাকা। 4,500 টাকা আমি কম লিখেছি। এখন পরবর্তীতে দেখা গেল তোমার ক্রেডিট পাশের একটা আইটেম, যেমন প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন, এই প্রাপ্ত কমিশন যেটি, সেটিও হওয়ার কথা ছিল ক্রেডিট পাশে 5,000 টাকা। তো এখন এটিকেও আমরা কি ভুলে 5,000 টাকা লিখতে গিয়ে একটি শূন্য কম লিখে ফেলেছি, 500 টাকা লিখে ফেলেছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, কি হলো? আমি প্রথমে একটি ভুল করেছিলাম, কোনটি? ডেবিট পাশে। ডেবিট পাশে আমি বেতন 4,500 টাকা কম লিখে ফেলেছি ভুলে। তাহলে পরবর্তীতে আমি আরেকটি ভুল করলাম, যে ভুলটি হলো প্রাপ্ত কমিশন, যেটি 5,000 টাকা লেখার কথা, সেটিও আমরা একটা শূন্য কম লিখে ফেলেছি ভুলে। এবার দেখো, যদি এই ভুলটা আমি দ্বিতীয়বার করে থাকি, তাহলে এই ভুলের ফলে এই ভুলটি কি সংশোধন হয়ে যাচ্ছে না? অর্থাৎ এখানে যদি এই 500 টাকা লিখতাম, তাহলে 4,500 টাকা গরমিল হতো, যে রেওয়া মিলের ডেবিট পাশে 4,500 টাকা কম লেখা হতো। কিন্তু এখন ক্রেডিট পাশেও আমি একই ভুল করার কারণে কি হলো, যে এই পাশেও 4,500 টাকা কম লেখা হয়েছে। তাহলে আমাদের দুপাশের যোগফল কি হবে? আবারও মিলে যাবে, তাই না? তো এইটিকে বলা হচ্ছে পরিপূরক ভুল। অর্থাৎ যখন একটি ভুলের কারণে আরেকটি ভুল সংশোধন হয়ে যায়, সেটি হচ্ছে পরিপূরক ভুল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি যে তোমরা এইটুকু বিষয় ভালোভাবে মনে রাখতে পারবে, যে নীতি কথা বলি বেপরোয়া। যে ভুল, যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, সেটি মূলত দুই প্রকার। কি? নীতি কথা, নীতিগত ভুল এবং করণিক ভুল। এই নীতি কথা মনে থাকলেই দুটি ভুল মনে থাকবে। যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, সেটি হচ্ছে নীতি কথা, অর্থাৎ একটা নীতিগত ভুল, একটা করণিক ভুল। নীতিগত ভুল সিঙ্গেল আইটেম, সেটির সংজ্ঞা আমরা দিয়েছি। করণিক ভুল যেটি, সেটি 4 প্রকারের। সেটি কি? বলি বেপরোয়া। করণিক ভুল হচ্ছে 4 প্রকারের। সেটি কি? বলি বেপরোয়া। তাহলে এই যে বলি, বলির বতে হচ্ছে বাদ পড়ার ভুল, লিতে হচ্ছে লিখার ভুল, বেপরোয়ার বেতে হচ্ছে বেদাখিলার ভুল, পতে হচ্ছে পরিপূরক ভুল। এই 4টা অক্ষর দিয়ে আমরা বলি বেপরোয়ার 4টা অক্ষর, প্রথম 4টা অক্ষর দিয়ে আমরা 4টা প্রকারভেদ সম্পর্কে জানতে পারি করণিক ভুলের। আমি বললাম যে কি কি ভুল এখানে করণিক ভুলের মধ্যে যেগুলো আছে, সেগুলোর নাম এবং সেগুলোর ধরন আমি বলে দিলাম। তো আজকে ক্লাসের সময় প্রায় শেষ। আমরা আজকে যতটুকু আলোচনা করলাম তার উপর ভিত্তি করে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমার রেওয়া মিলের শেষ পার্ট থাকবে, সেটা ভুল সংশোধনী। সেই ভুল সংশোধনী কি কি বা ভুলগুলো হয় আমাদের, সেই ভুলগুলো আমরা আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া, সেটি আমরা শিখব। কিভাবে আমরা ভুলগুলো শনাক্ত করতে পারবো, প্লাস হচ্ছে সেই ভুলগুলার আমরা কিভাবে সংশোধনী দেব, সেই ব্যাপারটিও আমরা খুব ভালোভাবে শিখব। সেটিও একটি ফর্মুলার মাধ্যমে আমরা শিখতে চেষ্টা করব। তো আশা করি আজকের যে ধারণাটি, সেটি আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে। তো তোমরা বইতে যে আমাদের রেওয়া মিলের যে ভুলগুলো ধরা পড়ে না, সেই ভুলগুলো কি কি ভুল হতে পারে, কি কি লেনদেনের মাধ্যমে সেই ভুলগুলো হয়, সেইগুলো একটু পড়ে রাখার চেষ্টা করবে এবং সেগুলো থেকে নিজেরা ভুলগুলো পড়ে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, যে এটা কি নীতিগত ভুল, এটা কি বাদ পড়ার ভুল, বা এটা কি লিখার ভুল।
এই আইডেন্টিফাই করতে পারাটাই কিন্তু একটা বড় যোগ্যতার ব্যাপার। ওইটা যদি তুমি করতে পারো তাহলে বুঝতে পারবো যে তুমি এই প্রকারভেদ সম্পর্কে ভালো ধারণা নিতে পেরেছো এবং তোমার পক্ষে ভুল সংশোধনী জাবেদা দেওয়াটা খুব সহজ কাজ হবে। তো আজকে আর আলোচনা আমরা না বাড়িয়ে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ভুল সংশোধনী জাবেদা করব, সেটার জন্য তোমরা সবাই প্রস্তুত থাকবে এবং আজকের যে আলোচনাগুলো সেগুলো বইতে একটু নিজেরা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপর সহজেই আমরা সেই ভুল সংশোধনী জাবেদা শিখে নিতে পারবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।